খসরুবাগের পিছন দিকের বাগানে কবিতার প্রথম পোর্ট্রেট আঁকল অলোক। কবিতা স্থির হয়ে বসতে পারে না বেশিক্ষণ। 10-15 মিনিট পরপরই ছটফট করে উঠত। অলোক তাকে ধরে নিয়ে বসিয়ে দিত। মুখটা নড়ে গেলে একটু ঘুরিয়ে ফিরিয়ে ঠিক করে দিত। লম্বা বিনুনিটা আবার পেছন থেকে টেনে এনে সামনে বুকের ওপর ঝুলিয়ে দিত ঠিক আগের মতো করে। আবার 10-15 মিনিটের মধ্যে সব কিছু ঠিক রেখেও অ্যাঙ্গেলটা গন্ডগোল করে দিত কবিতা। কখনো কখনো একটু বকে, একটু আদর করে আবার ঠিক করে নিত অলোক। পোর্ট্রেটটা যখন শেষ হলো তখন চমকে উঠেছিল কবিতা। 2 হাতে তালি বাজিয়ে বলেছিল, ওয়ান্ডারফুল। ভাবের বন্যায়, তৃপ্তির আনন্দে, ভালোবাসার আতিশয্যে কবিতা 2 হাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল অলোককে। আর অলোক, গঙ্গার মতো স্নিগ্ধ শান্ত অলোক, হঠাৎ পদ্মার মতো পাগল হয়ে উঠেছিল কবিতার প্রথম আলিঙ্গনে। কেউটে সাপের বিষের মতো ভালোবাসার বিষ ঠেলেছিল কবিতার 2টি ওষ্ঠে। মিনিট 2 পরে দুজনেরই সম্বিত ফিরে এসেছিল। দুজনেই লজ্জায় চোখ সরিয়ে নিয়েছিল। লজ্জায় কারুর মুখ দিয়েই কথা বেরোয়নি বেশ কিছুক্ষণ। প্রথম নিস্তব্ধতা ভাঙল অলোক। কবিতা, রাগ করলে? কোনো উত্তর দেয় না কবিতা, শুধু মুচকি হাসে। অলোক আবার প্রশ্ন করে, বলো না কবিতা, রাগ করেছ? কবিতা আলতো করে অলোকের কাঁধে মাথা রেখে ক্ষীণ কণ্ঠে বলে, নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। বং লাইট অফ লাইফের আজকের নিবেদন নিমাই ভট্টাচার্যের লেখা একটি অত্যন্ত হৃদয়স্পর্শী ভালোবাসার গল্প, অপারেশন। তবে বরাবরের মতো গল্পে যাবার আগে আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যান, পারলে শেয়ার করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সমস্ত বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন আমার পাশে থাকার জন্য। আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করে আরও ভালো ভালো গল্প শোনাতে। শুনতে থাকুন আজকের গল্প, অপারেশন। ছোট ছোট মেঘের টুকরোর সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে চাঁদ আবার লুকিয়ে পড়ল। রত্না একটু আড়াল দিয়ে চোখের জল মুছে নিল। আমার সান্ত্বনা জানাবার কোনো ভাষা ছিল না, তাছাড়া গলা দিয়ে যেন কথাও বেরুতে চাইল না। ইচ্ছা করছিল রত্নার চোখের জল মুছিয়ে দিই, তাকে অনেক কিছু বলে একটু সান্ত্বনা জানাই। কিছুই পারলাম না। দুজনেই চুপচাপ বসে রইলাম। কতক্ষণ যে দুজনে এমনি করে নিশ্চল 2টি প্রাণহীন পাথরের মতো বসেছিলাম তা মনে নেই। মনে আছে রত্নার মা রত্নাকে নিয়ে গিয়েছিলেন ওদের হাউস বোটে। আমার হাউস বোটের ছাদ থেকে সিঁড়ি দিয়ে নিচে শিকারায় চড়বার সময় শাড়ির আঁচলটা একটু টেনে ভালো করে গায়ে জড়াতে জড়াতে রত্না শুধু বলেছিল, চলি দাদা।
কাল সকালে আবার আসব। আমি তারও কোনো জবাব দিতে পারিনি। মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলাম বলেও মনে হয় না। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে ভূস্বর্গ কাশ্মীরের রাজধানী শ্রীনগর গিয়েছিলাম। বহুদিন পরে, বহু চেষ্টা করে কদিনের জন্য মুক্তি পেয়েছিলাম সাংবাদিক জীবনের নিত্য কর্মপদ্ধতি থেকে। ভেবেছিলাম ডাল হ্রদের জলে হাউস বোটে ভাসতে ভাসতে একটু তাজা করে নেব নিজের দেহ আর মনকে। বায়ুগ্রস্ত আমেরিকান ট্যুরিস্টদের মতো উল্কার বেগে ঘুরে বেড়াবার কোনো পরিকল্পনা আমার ছিল না। গুলমার্গ, পহলগাঁও দেখারও কোনো আগ্রহ ছিল না। অন্যান্য বাঙালি ট্যুরিস্টদের মতো বক্স ক্যামেরা হাতে নিয়ে শালিবার গার্ডেন দেখতেও আমি চাইনি। তাই তো তারিখের নিউ মডার্ন প্যারিস হাউস বোটে এসেই বলেছিলাম, 2 টাকা বেশি নিও, কিন্তু নতুন খদ্দের এনে আর ভিড় বাড়িও না। আর একটা বিষয়ে তারিখকে সতর্ক করেছিলাম, খবরদার খবরের কাগজ আনবে না, আমি চাইলেও আনবে না। তাই তো 3 দিন ধরে নিউ মডার্ন প্যারিসে কাটাবার পর 1 কাপ কফি খেতে গিয়েছিলাম নেহেরু পার্কের রেস্টুরেন্টে। 3 দিন পর কিছু মানুষ দেখে বোধহয় একটু ভালোই লেগেছিল। পরের দিন বিকেলেও গেলাম, সেদিনও বেশ লাগলো। তারপর থেকে বিকালের দিকে 1 কাপ কফি খাবার আছিলায় কিছু নতুন মানুষ দেখার লোভে রোজই যেতাম নেহেরু পার্কের ওই রেস্টুরেন্টে। সেদিনও একই উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম। কফি খাওয়াও হয়ে গিয়েছিল অনেকক্ষণ। ঠিক উঠবো ভাবছি, এমন সময় কোথা থেকে ছুটে এসে রত্না বলল, বাচ্চুদা, আপনি এখানে? আমাকে দেখে রত্না যতটা অবাক হয়েছিল, আমিও ওকে দেখে ঠিক ততটাই বিস্মিত হয়েছিলাম। জিজ্ঞাসা করলাম, তুমি তুমি কোথা থেকে? মাত্র ওই কটি মুহূর্তের মধ্যেই রত্নার সব চাঞ্চল্য, সব উচ্ছ্বাস বিদায় নিল। সারা মুখের চেহারাটাই যেন বদলে গেল। কেমন যেন হঠাৎ নিষ্প্রভ হয়ে গেল রত্না। সেদিন বিশেষ কিছু বুঝতে পারিনি, শুধু এইটুকু বুঝেছিলাম রত্না পাল্টে গেছে। কেন সে নিষ্প্রভ হয়েছিল সেদিন, কেন তার সব উচ্ছ্বাস বিদায় নিয়েছিল মাত্র ওই কটি মুহূর্তের মধ্যে, সেসব কিছুই বুঝতে পারিনি। রত্না শুধু বলেছিল, মাসখানেক হলো আমি লন্ডনের সংসার তুলে চলে এসেছি। মন মেজাজ বিশেষ ভালো না, তাই বাবা মার সঙ্গে বেড়াতে এসেছি। আমি আর উঠলাম না। রত্নাকে বললাম, বসো, কফি খাবে তো? মুখে কোনো উত্তর দিল না। জিভ দিয়ে নিচের ঠোঁটটা একটু কামড়াতে কামড়াতে শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালো আমার প্রস্তাবে। কফি খেতে খেতে আমি বললাম, কি আশ্চর্য এই দুনিয়াটা! কোনোদিন স্বপ্নেও ভাবিনি শ্রীনগরে তোমার দেখা পাবো। ঠিক বলেছ বাচ্চুদা, দুনিয়াটা বড় আশ্চর্যের জায়গা। মানুষ যা চায়, যা ভাবে, তা হয় না, আর যা কল্পনা করতেও কষ্ট হয়, ঠিক সেটাই জীবনে ঘটবে। কফির কাপ থেকে মুখটা উঁচু করে আমার দিকে তাকিয়ে বলল, তাই না বাচ্চুদা? আমি একটু মুচকি হেসে বললাম, ঠিক বলেছ। কফি খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে নেহেরু পার্কে একটু ঘুরে বেড়াতে বেড়াতে জিজ্ঞাসা করলাম,
লন্ডন থেকে কবে দেশে ফিরলে? রত্না যেন কেমন আনমনা ছিল, মনে হলো আমার কথা শুনতে পায়নি। আবার প্রশ্ন করলাম, কবে দেশে এলে? এই তো কিছুদিন হলো, এখনো 1 মাস হয়নি। বিনয় ডাক্তার কেমন আছে? কি বললেন? বিনয় ডাক্তার কেমন আছে? ও, খুব ভালো। আরো কয়েক মিনিট ঘুরে বেড়ালাম পার্কের মধ্যে। এতদিন পর এমন অপ্রত্যাশিতভাবে আমার সঙ্গে দেখা হলো, কিন্তু তবুও কথাবার্তা বলার বিশেষ তাগিদ না দেখে মনে হলো রত্নার মন মেজাজ বোধহয় ভালো নেই। রত্নাকে পৌঁছে দিলাম ওদের হাউস বোটে, দি প্যারাডাইসে। আমাকে দেখে ওর বাবা মা খুব আশ্চর্য হয়ে গেলেন। পরে দেখা করার প্রতিশ্রুতি দিয়ে সেদিন বিদায় নিয়ে চলে এলাম আমার হাউস বোটে। মনটা কেমন চঞ্চল হয়ে গিয়েছিল, মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছিল। হাত পা ছড়িয়ে ড্রয়িং রুমে সোফার ওপর শুয়ে পড়লাম। তারিক একটু উতলা হয়ে আমার তবিয়তের খবর নিল। আমি ওকে নিশ্চিত হতে বলে একটু চোখ বুজলাম। ডিনার খাবার জন্য তারিক ডেকেছিল, কিন্তু আমি আর উঠিনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বেশ জ্বর হয়েছে। সারাদিন চুপচাপ শুয়ে কাটিয়ে দিলাম। বিকেলে কফি খেতেও বেরুলাম না। সন্ধ্যার পর ছাদে গিয়ে একটা ইজি চেয়ারে বসে আবছা চাঁদের আলোয় দূরের হরি পর্বত দেখছিলাম। ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। কার যেন একটা ঠান্ডা হাত কপালে লাগতেই চমকে উঠলাম। চেয়ে দেখি রত্না। কি ব্যাপার, তুমি? রত্না আমার সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, জ্বর হয়েছে একটা খবর তো দিতে পারতে। একটু মুচকি হেসে রত্নার প্রশ্নের উত্তর এড়িয়ে গেলাম। বললাম, তারিককে একটু ডাক দাও না, কফি খেতাম। তারিককে একটু আমাদের বোটে পাঠিয়েছি, এখনই আসবে। কিছুক্ষণের মধ্যেই রত্নার বাবা মা এসে হাজির। মহাব্যস্ত হয়ে চ্যাটার্জি সাহেব আমার নাড়ি পরীক্ষা করলেন, জিভ দেখলেন, কপালে বুকে হাত দিলেন। তারপর তার ছোট্ট অ্যাটাচি থেকে কি যেন একটা হোমিওপ্যাথিক ঔষধ বের করে আমাকে খাইয়ে দিলেন। পরের 2টি দিন মিস্টার ও মিসেস চ্যাটার্জি এসেছিলেন আমাকে দেখতে। রত্নাও এসেছিল, তবে হিসেব করে নয়। সকালে এসেছে, দুপুরে এসেছে, এসেছে সন্ধ্যায় ও রাত্রিরে। আমার তদারক করেছে, আমার সঙ্গে গল্প করেছে। 2টি দিন পরেই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলাম, কিন্তু তবুও রত্না আসতো গল্প করতে, গল্প শুনতে। কয়েকদিন পর লক্ষ্য করলাম রত্না কি যেন আমাকে বলতে চায়, অথচ বলে না বা বলতে পারে না। একটি একটি করে দিন চলে যায়। আমার শ্রীনগর ত্যাগের আগের দিন সন্ধ্যায় মিস্টার ও মিসেস চ্যাটার্জি রত্নাকে নিয়ে এলেন আমার হাউস বোটে। অনেক গল্পগুজব হলো। শেষে ওরা বিদায় নিলেন। রত্না বলল, মা তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। রত্না আর দেরি করেনি। সেদিন রাত্রে আমার হাউস বোটের ছাদে বসে আবছা চাঁদের আলোয় তার জীবন নাট্যের নাতি দীর্ঘ অথচ ঘটনা বহুল কাহিনী শুনিয়েছিল আমাকে। নির্বাক নিশ্চল মন্ত্রমুগ্ধের মতো সে কাহিনী শুনেছিলাম আমি। প্রথম মাস 2 সারা লন্ডন শহরটাকে চষে ফেলল।
কিন্তু তবুও কোনো সুরাহা করতে পারল না অলোক। পরে একদিন অপ্রত্যাশিতভাবে পরিচয় হয় এক ইংরেজ সাংবাদিকের সঙ্গে, এবং শেষে তাঁরই সাহায্যে ফ্লিট স্ট্রিটের এক আধাখ্যাত সাপ্তাহিকের আর্ট ডিপার্টমেন্টে চাকরি পায়। অলোকের কাজে সন্তুষ্ট হয়ে আর্ট ডিরেক্টরের সুপারিশে 6 মাসের মধ্যে অলোকের মাইনে 12 থেকে 15 পাউন্ড হলো। মাইনে বাড়ার পর অলোক বাসা পাল্টালো। গোল্ডস গ্রিনে একটা ছোট্ট 2খানা ঘরের ফ্ল্যাট নিল। একখানা ঘরে স্টুডিও হলো। বেডরুমের কোনো এক কোনায় রান্নার ব্যবস্থা ছিল, কিন্তু নিজের বাড়িতে একটু আধটু চা কফি ছাড়া আর কিছু অলোক করতে পারত না। নতুন নতুন যারা দেশ থেকে যায় তারা অবশ্য এর চাইতে বেশি কিছু পারে না। 2-4 মাসের মধ্যে সবাইকে রান্না বান্না শিখে নিতে হয়। অলোক সে তাগিদটুকুও বোধ করত না। সকালবেলায় 2-1 কাপ চা খেয়ে অফিস বেরুবার পথে গোল্ডস গ্রিন স্টেশনের পাশে একটা ইটালিয়ান রেস্তোরাঁয় হেভি ব্রেকফাস্ট খেয়ে নিত। দুপুরে লাঞ্চের টাইমে ফ্লিট স্ট্রিটের কোনো না কোনো রেস্টুরেন্টে 2-1টা স্যান্ডউইচ আর 1 কাপ কফি খেত। বিকেলে অফিস ছুটির পর প্রায়ই চারিং ক্রস অবধি হেঁটে আসতো। কোনোদিন স্ট্র্যান্ড, কোনোদিন ভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্ট ধরে হেঁটে আসতে আসতে অলোকের বেশ লাগতো মানুষের ভিড় দেখতে। স্ট্র্যান্ডের উইন্ডো শপিংও মন্দ লাগতো না। কিছুকাল পরে যখন এসব পুরনো হয়ে গেল তখন সোজা চলে আসতো নিজের ফ্ল্যাটে, নিজের স্টুডিওতে কাজ করতে অনেক রাত অবধি। ল্যান্ডস্কেপের চাইতে জীবন্ত মানুষের পোর্ট্রেট আঁকতেই অলোকের বেশি ভালো লাগতো। প্রথম দিন ইজেলের সামনে রং তুলি নিয়ে বসবার সময় ভেবেছিল সামনের ফ্ল্যাটের বৃদ্ধ ভদ্রলোকের পোর্ট্রেট আঁকবে, কিন্তু তাই কি হয়? যার স্মৃতি, যার ভালোবাসা অলোকের জীবনযাত্রার একমাত্র পাথেয়, অনিচ্ছা সত্ত্বেও সেই কবিতারই পোর্ট্রেট আঁকলো অলোক। একটির পর একটি করে 4 রকমের 4টি পোর্ট্রেট আঁকলো কবিতার। স্টুডিওর 4 দেওয়ালে ঝুলানো হলো সেই 4টি পোর্ট্রেট। রিভলভিং একটা টুলের ওপর বসে অলোক ঘুরে ঘুরে দেখত সেই পোর্ট্রেটগুলো, আর মনে মনে বলতো, কবিতা, তুমি আমার কাছে নেই, পাশে নেই সত্যি, কিন্তু আমার জীবনের চতুর্দিক থেকে তুমি আমার সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে রেখেছ। এই বিদেশ বিভূতিতে শুধু তুমিই আমাকে চতুর্দিক থেকে রক্ষা করবে। বেডরুমে একলা একলা ঘুমুতে মন টিকত না। প্রায়ই মাঝরাতে ঘুম ভেঙে যেত। ছুটে আসতো স্টুডিওতে। বাকি রাতটুকু কবিতার 4টি পোর্ট্রেট দেখে কাটাতো অলোক। তারপর মাস কয়েকের অক্লান্ত পরিশ্রমে কবিতার একটা লাইফ সাইজ পোর্ট্রেট তৈরি করলো অলোক। জীবনের এত দরদ দিয়ে, এত ভালোবাসা দিয়ে, মনের সমস্ত সত্তা, সমস্ত মাধুরী মিশিয়ে পর পর কটি রাত জেগে পোর্ট্রেটের ফিনিশিং টাচ দিয়েছিল অলোক। যে কবিতাকে নিজের জীবনে, নিজের সংসারের সম্মানের সঙ্গে প্রতিষ্ঠা করতে পারেনি, তাকেই রং তুলি দিয়ে বরণ করে তুলল শিল্পী অলোক, প্রেমিক অলোক। এই নতুন পোর্ট্রেটকে দেবীর মর্যাদা দিয়ে প্রতিষ্ঠা করল নিজের বেডরুমে। পরবর্তী কিছুকাল অফিস ছাড়া অলোক বাকি সময়টুকু কাটিয়েছে কবিতার পোর্ট্রেট দেখে, তার সঙ্গে কথা বলে, গান গেয়ে আর পুরনো স্মৃতি রোমন্থন করে। মন কিন্তু এইখানে স্থির হতে পারেনি, সে আরও এগিয়ে গেছে। মন চেয়েছে সমস্ত কিছু দিয়ে কবিতাকে গ্রহণ করতে, তাকে প্রাণের মন্দিরে প্রতিষ্ঠা করে দেহের প্রতিটি সত্তা
তা প্রতিটি ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করতে। মন দিয়ে প্রাণ দিয়ে তো দুনিয়া চলে না। মনের হুকুম মেনে চললে দুনিয়াটা হয়তো আরো সুন্দর, আরো মনোরম হতো, কিন্তু তা হয়নি, হবারও নয়। অলোকের সে উপলব্ধি হলে আর সহ্য করতে পারেনি। কবিতার পোর্ট্রেট ধরে হাউ হাউ করে কেঁদেছে, সারা রাত্রির কেঁদেছে, সারাদিন কেঁদেছে। বেশি দিন আর এমনি ভাবে কাটাতে পারেনি। অফিস ফেরার পথে কোনোদিন বড় একটা বোতল সঙ্গে এনেছে। দেবদাসের মতো ঢক ঢক করে গিলেছে সে বিষ। মাতাল হয়ে ভুলতে চেয়েছে কবিতাকে, পারেনি, বরং আরও মনে পড়েছে এলাহাবাদ টেগোর সোসাইটিতে গান গাইবার কথা। কবিতা হারমোনিয়াম বাজিয়েছিল আর অলোক গেয়েছিল, আমার মিলন লাগি তুমি আসছো কবে থেকে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। বোতলের শেষটুকু পর্যন্ত খেয়েছে, ভেবেছে তাল সামলাতে পারবে না। অজ্ঞান অচৈতন্য হয়ে বাকি রাতটুকু সমস্ত অতীত স্মৃতিভার থেকে মুক্ত থাকবে। সব হিসাব নিকাশ উল্টে পাল্টে গেছে। বন্ধুহীন প্রিয়হীন অলোকের দিন এইভাবেই কাটছিল। পরে বিধাতা পুরুষের অসীম কৃপায় ডুরি লেন থিয়েটারের পাশের একটা ছোট্ট গলির মধ্যে একটা পাবে অপ্রত্যাশিতভাবে আলাপ হলো ডক্টর মুখার্জির সঙ্গে। প্রায় প্রথম দর্শনেই অলোককে ভালো লেগেছিল ডাক্তারের। ভাবভোলা উদাস নিঃসঙ্গ ব্যর্থ প্রেমিক শিল্পীকে কার না ভালো লাগবে। ডাক্তারের মধ্যে সংবেদনশীল দরদি মনে স্পর্শ পেয়ে অলোক প্রায় কৃতার্থ হয়েছিল। রোজ সম্ভব হতো না, কিন্তু প্রায়ই দুজনে মিলত। কোনোদিন কোনো পাবে এক জাগ বিয়ার নিয়ে, কোনোদিন চিপস খেতে খেতে ভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্টে হাঁটতে হাঁটতে, কোনোদিন আবার মার্বেল আর্চের পাশে বা হাইট পার্কের কোনায় বসে বসে দুজনে গল্প করেছে, আড্ডা দিয়েছে। অলোকের আহত মন ডাক্তারের ভালোবাসার ছোঁয়ায় মুগ্ধ হয়েছিল। শুধু তাই নয়, একদিন এক দুর্বল মুহূর্তে উজাড় করে দিয়েছিল নিজের স্মৃতি। বলেছিল কবিতাকে ভালোবাসার ইতিহাস আর তার ব্যর্থতার কাহিনী। জানো ডাক্তার, বাবা নিজে ওস্তাদ ছিলেন বলে তিনি চাইতেন আমি গান শিখি, ওস্তাদ হই, তার ঐতিহ্য তার ধারা রক্ষা করি। ছেলেবেলার বাবার কাছে গান শিখেছি, সবাই বলতো আমার নাকি ভবিষ্যৎ উজ্জ্বল। আমার কিন্তু মন বসতো না, আমি চাইতাম ছবি আঁকতে। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরই বাবা মারা গেলেন, আর আমার গানের চর্চাও বন্ধ হলো। ভর্তি হলাম বম্বে জে স্কুল অফ আর্টসে। সেকেন্ড ইয়ারে পড়বার সময় মা মারা গেলেন। ছুটিতে এলাহাবাদ যাবার তাগিদ ও আকর্ষণ দুটোই কমে গেল। তাছাড়া দাদা বৌদির সংসারে আমার আসনটা ঠিক মজবুত ছিল না। আমার কাছে এলাহাবাদের একমাত্র আকর্ষণ ছিল আমার ছোট্ট ভাইঝি ময়না। দীর্ঘ 2 বছর ওকে না দেখে মনটা বড়ই উতলা হয়ে উঠেছিল। বড্ড ইচ্ছে করছিল ওকে আদর করতে। তাছাড়া ও যখন খুব ছোট্ট ছিল তখন থেকেই আমার কাছে রং তুলি নিয়ে খেলা করত, গান শিখত। ইতিমধ্যে খবর পেলাম ময়না ভীষণ অসুস্থ। ফাইনাল পরীক্ষা যেদিন শেষ হলো তার পরের দিনই বম্বে মেলে চেপে পড়লাম। এলাম এলাহাবাদ। মাসখানেক ধরে ময়নাকে নিয়ে জীবন মৃত্যুর লড়াই চলল। তারপর ময়না ভালো হয়ে উঠল। ভেবেছিলাম বম্বে ফিরে একটা চাকরি জোগাড় করব আর একটা ছোট্ট স্টুডিও খুলব।
কিন্তু ময়না কিছুতেই ছাড়ল না। পৃথিবীতে শুধু ময়না ছাড়া আর কেউ আমাকে ভালোবাসতো না, তাই তাকে কাঁদিয়ে, তাকে প্রতারণা করে, তার ভালোবাসার অপমান করে চোরের মতো পালিয়ে যেতে মন চায়নি। আমি বাধ্য হয়ে থেকে গেলাম এলাহাবাদে। অলোক থামেনি, আরও এগিয়ে গিয়েছিল। কিছুমাত্র দ্বিধা না করে, কার্পণ্য না করে তার চোখের জলের পূর্ণ ইতিহাস শুনিয়েছিল ডাক্তারকে। টেগোর সোসাইটি থেকে রবীন্দ্র জয়ন্তী উৎসবে অলোককে গান গাইতে ধরল পাড়ার ছেলেরা। অনেক দিন চর্চা নেই বলে তাদের অনুরোধ এড়িয়ে গেল। শেষে অনুষ্ঠানের দিন, অনুষ্ঠানের শেষ শিল্পীর গান শেষ হবার সঙ্গে সঙ্গে টেগোর সোসাইটির সেক্রেটারি মাইক্রোফোনে ঘোষণা করলেন, আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী অলোক মৈত্র। নিরুপায় হয়ে অলোককে গান গাইতে হয়েছিল। হারমোনিয়াম বাজাবার অভ্যেসটা ঠিক ছিল না, তাই বিশেষ অনুরোধে সেদিনের নির্ধারিত অনুষ্ঠানের শেষ শিল্পী কবিতা বাজিয়েছিল হারমোনিয়াম। প্রথমে ভেবেছিল একটি গান গাইবে, কিন্তু শ্রোতাদের দাবি ও কবিতার অনুরোধের মর্যাদা রাখবার জন্য অলোককে চারটি গান গাইতে হয়েছিল। শ্রোতাদের নমস্কার করে স্টেজ থেকে উঠে উইং স্ক্রিনের পাশে এসেই অলোক ধন্যবাদ জানিয়েছিল কবিতাকে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এই আনাড়ির সঙ্গে বাজাতে আপনার নিশ্চয়ই খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু তবুও যে ধৈর্য ধরে বাজিয়েছেন তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। থাক থাক, অনেক হয়েছে। ধন্যবাদ জানাবো আপনাকে। কেন বলুন তো, কি অপরাধ করলাম? সত্যি বলছি, চমৎকার গেয়েছেন, বড্ড ভালো লেগেছে। ঠাট্টা করছেন? আমাকে কি এতই অসভ্য মনে হচ্ছে যে প্রথম আলাপের সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে ঠাট্টা করব? শেষ পর্যন্ত ঠিক হলো কবিতাকে একদিন ভালো করে গান শোনাবে অলোক। প্রয়াগ তীর্থ এলাহাবাদের গঙ্গা যমুনার মতো অলোক আর ছোট্ট ময়নার স্নিগ্ধ শান্ত জীবনে হঠাৎ অপ্রত্যাশিতভাবে সবার অলক্ষ্যে অন্তঃসলীলা সরস্বতী এসে মিশে গেল। জীবনের সেই পরম লগ্নে, প্রথম প্রেমের উন্মাদনায় দুজনেই একটু বেহিসেবি হয়ে পড়েছিল। সমস্ত রাত্রির অন্ধকারের পর যখন প্রথম সূর্য ওঠে, তখন সমস্ত দিগন্ত রাঙিয়ে সে আত্মপ্রকাশ করে। সারা রাত্রির মৌনের পর যখন পাখির ঘুম ভাঙে, যখন দিনের আলোর প্রথম ইঙ্গিত পায়, অনাগত সূর্যকিরণের প্রথম স্পর্শের সামান্যতম অনুভূতি উপলব্ধি করে, তখন তার কলকাকলি সারা বিশ্বকে জাগিয়ে দেয়। একটু বেলা পড়ার সঙ্গে সঙ্গে সূর্যের রক্তিম আভা বিদায় নেয়, পাখিদের কলকাকলিও থেমে যায়। পরিচয়ের পর্ব শেষ হবার পর যখন দুজন দুজনকে সম্যকভাবে আবিষ্কার করলো, উপলব্ধি করলো, তখন সে উন্মাদনা, সে আধিক্য বিদায় নিল। খসরুবাগের পিছন দিকের বাগানে কবিতার প্রথম পোর্ট্রেট আঁকল অলোক। কবিতা স্থির হয়ে বসতে পারে না। 10-15 মিনিট পরপরই ছটফট করে উঠত। অলোক তাকে ধরে নিয়ে বসিয়ে দিত। মুখটা নড়ে গেলে একটু ঘুরিয়ে ফিরিয়ে ঠিক করে দিত। লম্বা বিনুনিটা আবার পেছন থেকে টেনে এনে সামনে বুকের ওপর ঝুলিয়ে দিত ঠিক আগের মতো করে। আবার 10-15 মিনিটের মধ্যে সবকিছু ঠিক রেখেও অ্যাঙ্গেলটা গন্ডগোল করে দিত কবিতা। কখনো কখনো একটু বকে, একটু আদর করে আবার ঠিক করে নিত অলোক। পোর্ট্রেটটা যখন শেষ হলো তখন চমকে উঠেছিল কবিতা। 2 হাতে তালি বাজিয়ে বলেছিল, আহ, ওয়ান্ডারফুল! ভাবের বন্যায়, তৃপ্তির আনন্দে
ভালোবাসার আতিশয্যে কবিতা দুহাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল অলোককে। আর অলোক, গঙ্গার মতো স্নিগ্ধ শান্ত অলোক হঠাৎ পদ্মার মতো পাগল হয়ে উঠেছিল কবিতার প্রথম আলিঙ্গনে। কেউটে সাপের বিষের মতো ভালোবাসার বিষ ঢেলেছিল কবিতার দুটি ওষ্ঠে। মিনিট 2 পরে দুজনেরই সম্বিত ফিরে এসেছিল। দুজনেই লজ্জায় চোখ সরিয়ে নিয়েছিল। লজ্জায় কারুর মুখ দিয়েই কথা বেরোয়নি বেশ কিছুক্ষণ। প্রথম নিস্তব্ধতা ভাঙল অলোক। কবিতা, রাগ করলে? কোনো উত্তর দেয় না কবিতা, শুধু মুচকি হাসে। অলোক আবার প্রশ্ন করে, বলো না কবিতা, রাগ করেছ? কবিতা আলতো করে অলোকের কাঁধে মাথা রেখে ক্ষীণ কণ্ঠে বলে, এরপর অলোক কবিতার জীবন থেকে যেন শীতের জড়তা কেটে গেল। যেন কোনো ইঙ্গিত না দিয়ে কাল বৈশাখীর ঝড় উঠল দুটি প্রাণের গহন রাজ্যে। প্রায় ঝড়ের বেগে দুরন্ত বর্ষার পদ্মার মতো দুটি জীবন ভবিষ্যতের দিকে এগিয়ে চলল। এলাহাবাদের পরিচিত মানুষের ভিড়ের মধ্যে সীমিত স্বাধীনতায় মন ভরে না। দুটি প্রাণ, দুটি মন, দুটি আত্মা অন্তহীন আকাশের তলায় দিগন্ত বিস্তৃত উন্মুক্ত প্রান্তরের স্বাধীন পরিবেশে মিলতে চায়, চায় ভালোবাসার প্রয়াগ তীর্থে বিলীন হয়ে যেতে। অলোক বলে, জানো ডাক্তার, কামনাবৃত্তির মধ্যে ভালোবাসা না থাকতে পারে, কিন্তু ভালোবাসার মধ্যে নিশ্চয়ই কামনাবৃত্তি লুকিয়ে থাকে। রক্ত মাংসের মানুষ এর ঊর্ধ্বে যেতে পারে না, আমরাও পারিনি। দুজনেই সে আগুনের উত্তাপ উপলব্ধি করেছিলাম, কিন্তু ভবিষ্যতের চিন্তা করে সে আগুনে আহুতি দিতে পারিনি। দুজনেই ঠিক করলাম, আর কিছু না হোক, অন্তত লোকারণ্যের বাইরে সমাজের সেন চক্ষুর আড়ালে দুজনে নিঃসঙ্গ তীর্থযাত্রা করব। আগামী দিনের ইতিহাসের বুনিয়াদ তৈরি করব। কবিতা তার অন্তরঙ্গ বন্ধু পূর্ণিমার সঙ্গে পূর্ণিমার দিল্লিবাসী মামার কাছে যাবার অনুমতি নিল বাবা মার কাছ থেকে। আমিও গেলাম। উদয় অস্ত ঘুরে বেরিয়েছি দুজনে, হেসেছি, খেলেছি, আনন্দ করেছি, করেছি ভবিষ্যতের পরিকল্পনাকে পাকাপাকি। পূর্ণিমার মামা গাড়িতে করে আগ্রা জয়পুর দেখার প্রোগ্রাম করলেন। হঠাৎ যাবার আগের দিন সন্ধ্যায় কবিতা জানালো তার শরীর খারাপ। মামা প্রোগ্রাম বাতিল করতে চেয়েছিলেন, কিন্তু কবিতা বলেছে, তা হয় না মামা। মামা বারবার আপত্তি করেছেন, কবিতাও বারবারই আপত্তি করেছে। শেষে মামা মামিকে রেখে যেতে চেয়েছেন, কিন্তু তখন পূর্ণিমা বলেছে, না মামা, তা হয় না, মামি না গেলে আমিও যাব না। মামা ঠিক রাজি হতে পারেননি, কিন্তু পূর্ণিমা বলেছে, 2 দিন আমাদের ছাড়া থাকলে কবিতা উড়ে যাবে না, বেশ থাকতে পারবে, তাছাড়া বুড়ো রামনাথ রইল। মামা, মামি আর পূর্ণিমা রওনা হবার পরই কবিতার শরীর ঠিক হয়ে গেল। কবিতাকে নিয়ে সেদিন আমি গেলাম রিজে। অনেক গল্প, অনেক গান হলো, ভবিষ্যৎ নিয়েও অনেক আলোচনা হলো। স্থির হলো এবার এলাহাবাদ ফিরে যাবার কিছুদিনের মধ্যেই দুটি জীবন একই গ্রন্থিতে বাঁধবার ব্যবস্থা করতে হবে। তারপর দুজনে চলে যাব বম্বে, খুলব স্টুডিও। কিছুদিন পরে কবিতাকে একটা গাছে হেলান দিয়ে দাঁড় করালাম, আর আমি রং তুলি দিয়ে প্রাণহীন ক্যানভাসে আমার মনের প্রতিমাকে গড়ে তুলতে শুরু করলাম। ঘণ্টা খানেকের মধ্যে মোটামুটি স্কেচটা করে নিলাম। কবিতা আর স্থির থাকতে পারল না, আমার সঙ্গে ঠাট্টা করতে করতে দৌড়োদৌড়ি শুরু করে দিল। আমি অনেকবার বারণ করলাম, কবিতা এত হুড়োহুড়ি করো না, হঠাৎ কোনো পাথরে চোট লেগে যাবে।
আমি যত বারণ করি আমাকে রাগাবার জন্য ও তত বেশি দৌড়াদৌড়ি করে। শেষে হঠাৎ একটা গোল পাথরের উপর পা পড়া মাত্র কবিতা ছিটকে গড়িয়ে পড়লো অনেক দূরে। মনে পড়ে ওর শুধু একটা বিকট চিৎকার শুনেছিলাম। আমি দৌড়ে লাফিয়ে গেলাম ওর পাশে। দেখি আধা শুকনো মোটা ডালে খোঁচা খেয়ে হাত পা রক্তারক্তি হয়েছে। চিৎকার করে ডাক দিলাম, কবিতা! কোনো সাড়া পেলাম না। মুহূর্তের জন্য আমার সমস্ত কাণ্ডজ্ঞান লোপ পেল। মনে হলো মাটিটা কাঁপছে, চারিদিক অন্ধকার হয়ে আসছে। কিন্তু পর মুহূর্তে মনে হলো কবিতাকে বাঁচাতে হবে। ওর মাথাটা কোলে তুলে নিয়ে একটু ভালো করে নজর করতে দেখলাম জ্ঞান নেই। আর দেখলাম সারাটা কাপড় রক্তে ভিজে উঠেছে। 2-1 মিনিটের মধ্যেই আবিষ্কার করলাম একটা মোটা ডাল ওর উরুতে কয়েক ইঞ্চি ঢুকে গেছে, আর সেখান দিয়ে রক্ত বইছে। অলোক সেদিনের ভয়াবহ স্মৃতির কথা স্মরণ করে ভয়ে আতঙ্কে শিউরে উঠল। ডাক্তারের হাতটা চেপে ধরে বলল, আমি আর বিন্দু মাত্র দ্বিধা না করে ডালটাকে বের করলাম। ওর শাড়ির আঁচল ছিঁড়ে ওখানে একটা ব্যান্ডেজ বেঁধে দিলাম। ডাক্তার এতক্ষণ মুখ বুজে শুধু শুনছিল। তারপর ওকে নিয়ে গেলাম দিল্লির উইলিংটন হাসপাতালে। এমার্জেন্সিতে নেবার সঙ্গে সঙ্গে ডাক্তাররা দল বেঁধে ঢুকলো অপারেশন থিয়েটারে। অনেকক্ষণ ধরে অপারেশন হলো। 17টা স্টিচ করতে হয়েছিল। ডাক্তার মুখার্জি একটু চমকে উঠলেন, ভ্রু দুটো কুঁচকে উঠল। অলোক বলল, শুধু শুনেই ঘাবড়ে যাচ্ছ ডাক্তার? আর ভেবে দেখো তো আমার সেদিনের অবস্থা। অলোকের চোখের ওপর থেকে ডাক্তার দৃষ্টিটা একটু ঘুরিয়ে নিল। মুহূর্তের মধ্যে তলিয়ে গিয়ে কি যেন চিন্তা করে নিল। অলোক বলেছিল, তারপরের কাহিনী বিস্তারিতভাবে বলে লাভ নেই, শুধু জেনে রাখো পূর্ণিমা আর মামা মামিমার অসীম কৃপায় কবিতা ভালো হয়ে উঠল, আর আমরা দুজনেই অনেক অপমানের হাত থেকে রক্ষা পেলাম। কবিতা যখন এলাহাবাদ ফিরে গেল তখন ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। দিল্লির রিজের কাহিনী, অপারেশনের খবর কেউ জানল না। পূর্ণিমা আর ওর মামা মামি ছাড়া কবিতার অপারেশনের খবর আজও কেউ জানে না। পৃথিবীর অসংখ্য প্রেমের কাহিনীর মতো অলোক কবিতার প্রেম বাস্তবে সাফল্য লাভ করেনি। একটা সামান্য আর্টিস্টের সঙ্গে যে কবিতার বিয়ে হওয়া অসম্ভব, সে কথা অলোককে স্পষ্ট জানিয়েছিলেন ওর বাবা দাদা। এতদিন যে কথা, যে কাহিনী এলাহাবাদের কেউ জানতো না, হঠাৎ এতদিন পরে সে কাহিনী জর্জ টাউন, টেগোর টাউন, কাচরা, সিভিল লাইন্সে সব বাঙালি মহলে ছড়িয়ে পড়ল। কবিতাবিহীন জীবন অলোক সহ্য করতে পারেনি এই অপমানের ঝড়। একদিন গভীর রাতে ময়না ঘুমিয়ে পড়ার পর অলোক দেশত্যাগী হলো। জানো ডাক্তার, আর একবার দিল্লি দেখতে ভীষণ ইচ্ছা করলো, তাই সবচাইতে প্রথম এলাম সেখানে। রিজের চারপাশে, উইলিংটন হাসপাতালের আশেপাশে ঘোরাঘুরি করে কিছুটা চোখের জল ফেলে কবিতার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জানালাম। তার ভালোবাসার স্মৃতি রোমন্থন করে অনেক দুঃখের মধ্যেও নতুন করে বাঁচার প্রেরণা পেলাম। শেষ দিন পূর্ণিমার মামা মামিকে প্রণাম করে ভারতবর্ষ থেকে বিদায় নিলাম। অলোকের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। গলার স্বরটা অস্পষ্ট হয়ে উঠেছিল, তবুও থামল না। মা, ময়না আর কবিতা, এই 3 জনের 3টি ছবি আর মাত্র 10টি পাউন্ড সম্বল করে চড়ে পড়লাম প্লেনে। এলাম তেহরান থেকে বাগদাদ,
বাগদাদ থেকে কায়রো, কায়রো থেকে এথেন্স, তারপর রোম, জুরিখ, জেনেভা, ফ্রাঙ্কফার্ট, প্যারিস ও সব শেষে এই হতচ্ছাড়ার দেশে। 9 মাস ধরে ঘুরেছি এই সব দেশে। যে কবিতাকে আমি পেলাম না আমার জীবনে, সেই কবিতার অসংখ্য পোর্ট্রেট এঁকেছি। জীবন ধারণের জন্য সামান্য কিছু পয়সার বিনিময়ে সেসব পোর্ট্রেট দিয়ে এসেছি ওই সব দেশের সম্ভ্রান্ত মানুষের হাতে। আমার ঘরে আমি কবিতাকে কোনো মর্যাদা দিয়ে প্রতিষ্ঠিত করতে পারলাম না, তাই তো মর্যাদার সঙ্গে তার প্রতিষ্ঠা করে এলাম অসংখ্য মানুষের সংসারে। প্রায় হাউ হাউ করে কেঁদে উঠল অলোক। তবুও বেশ খানিকটা সামলে নিয়ে বলল, এখানে এসেও কবিতার পোর্ট্রেট এঁকেছি। একটি নয়, দুটি নয়, অনেকগুলি। কিন্তু অর্থের বিনিময়ে আজ আর তার পোর্ট্রেটগুলো কাউকে দিতে পারবো না। একটু চুপ করলো অলোক, শেষে বলল, ভাই ডাক্তার, এই দেশেও আমার মন টিকছে না। কয়েকদিনের মধ্যে ইমিগ্রেশন নিয়ে কানাডা চলে যাচ্ছি। ডাক্তার মুখার্জির হাতটা চেপে ধরে বলল, ডাক্তার, বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি। এ ফাঁদে আমি আর পা দেব না। তাই তোমার সঙ্গেও আর আমি যোগাযোগ রাখবো না, বা রাখতে পারবো না। তবে কানাডা যাবার আগে তোমার হাতে আমার কবিতার পোর্ট্রেটগুলো দিয়ে যাব। একটু মর্যাদার সঙ্গে ওগুলো রক্ষা করো। এবার ডাক্তারকে জড়িয়ে ধরল অলোক, বলল, আর একটা শেষ অনুরোধ আছে তোমার কাছে। যদি কোনোদিন কবিতার দেখা পাও, বলো আমি আজও ভুলতে পারিনি তাকে। আজও বোধহয় আমি তাকে ভালোবাসি। সে আর তার স্বামী যেন আমাকে ক্ষমা করে। ডাক্তার, আর যদি কোনোদিন কোনো কারণে সুযোগ আসে, তবে আমার ময়নার একটু খোঁজ করো, একটু আদর করো আমার হয়ে। ডাক্তার আর অলোক দুজনেই চোখের জল মুছতে মুছতে বিদায় নিল সে রাত্রে। দিন তিনেক পরে অলোক তার গোল্ডের স্ক্রিনের ফ্ল্যাটে নিয়ে এসেছিল ডাক্তারকে। কবিতার পোর্ট্রেটগুলো দেখে ডাক্তার যেন ভূত দেখার মতো আঁতকে চমকে উঠেছিল। অলোক জিজ্ঞাসা করেছিল, কি হলো ডাক্তার? কোনো মতে সামলে নিয়ে ডাক্তার জবাব দিল, না, কিছু না। এতগুলো সুন্দর পোর্ট্রেট দেখে চমকে না উঠে কি করি বলুন তো? পোর্ট্রেটগুলো নেবার আগে ডাক্তার শুধু জিজ্ঞাসা করেছিল, আচ্ছা ধরুন, যদি কোনোদিন আপনার কবিতার দেখা পাই, তাকে যদি একটা পোর্ট্রেট দিতে হয়, তবে কোনটা দিলে আপনি সুখী হবেন? ডাক্তার, যদি কোনোদিন কবিতার দেখা পাও, তবে সে ভারটা তাকেই নিতে বলো। ডাক্তার মুখার্জি ধীর পদক্ষেপে প্রস্থান করলেন। অলোক তার শূন্য মন্দিরে ফিরে এসে প্রায় উন্মাদের মতো চিৎকার করে কেঁদে উঠল। জানেন বাচ্চুদা, আপনার বিনয় ডাক্তার আমার অতগুলো পোর্ট্রেট নিয়ে আসতেই হঠাৎ আমার মাথায় বজ্রঘাত হলো। অতীত বর্তমানের সমস্ত স্মৃতি যেন আমাকে উন্মাদ করে তুলল। সেদিন যে কিভাবে নিজেকে সংযত রেখেছিলাম তা একমাত্র ঈশ্বরই জানেন, আর কেউ জানে না। অনেক রাত হয়েছিল। হাউসবোটের ছাদে বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু তবুও দুজনের কেউই নড়তে পারলাম না। রত্না আঁচল দিয়ে একবার চোখের জল মুছে নিল, বলল, আপনার ডাক্তার বিন্দু মাত্র উত্তেজনা প্রকাশ করলো না, কিন্তু দিন কতক আগে আমার উরুর অপারেশন নিয়ে আলাপ আলোচনা আর সেদিনের পোর্ট্রেট আনার সঙ্গে আমার চোখের সামনে সব কিছু স্পষ্ট হয়ে উঠল। যথারীতি ডিনার খেতে বসলাম দুজনে। আমার গলা দিয়ে কিছু নামতে চাইছিল না। ডাক্তার কিন্তু অন্য দিনের চাইতে অনেক বেশি খেয়েছিল। অন্যদিন একটাও বেশি ফিশ ফ্রাই খায় না। সেদিন আমাকে সন্তুষ্ট করার জন্য 3-3টে খেলো। 2বার করে ভাত আর মাছ চেয়ে নিল। রত্নার গলা দিয়ে আর স্বর বেরুচ্ছিল না। আমি বেশ বুঝতে পারছিলাম
কিন্তু তবুও ওকে কিছু বলতে পারলাম না। একটু কাশলো, একটু চোখের জল মুছে নিয়ে আবার শুরু করলো। আজ আর আপনার কাছে কিছু গোপন করব না, সব কিছু বলে কিছুটা হালকা হতে চাই। রত্নার মন হালকা হয়েছিল কিনা জানি না, তবে বলেছিল, ডাক্তার সে রাত্রে ওকে অনেক আদর করেছিল, ভালোবাসায় ডুবিয়ে দিয়েছিল, সমস্ত মন প্রাণ দিয়ে চরম আনন্দ দিতেও কার্পণ্য করেনি। তারপর দুহাত দিয়ে বুকের মধ্যে টেনে নিয়ে ঘুমিয়ে পড়েছিল। রত্নার চোখে অনেকক্ষণ ঘুম আসেনি, কিন্তু বিধাতা পুরুষের বিধান কে খণ্ডাবে। শেষ রাত্রিরের সর্বনাশা ঘুম তাকে গ্রাস করল। অন্যদিনের চাইতে পরের দিন অনেক বেলায় ঘুম ভাঙল রত্নার। হাসপাতালে ডাক্তারের ডিউটি 8টা থেকে। 7:30টার মধ্যে ব্রেকফাস্ট খেয়ে রওনা হয়। ঘড়িতে 8:30 বাজে দেখে চমকে উঠল রত্না, কিন্তু ডাক্তারকে তখনও ঘুমিয়ে থাকতে দেখে হঠাৎ যেন আঁতকে উঠল। রত্না আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাচ্চুদা, একটু পরে একটু নড়াচড়া করতেই দেখলাম সব কিছু শেষ। পাশে দেখি স্লিপিং পিলের 2টো খালি শিশি পড়ে আছে। বালিশের তলায় একটা চিঠি পেয়েছিলাম। রত্না, আমি যাচ্ছি, দুঃখ করো না, তোমাকে আমি ভালোবেসেছি, কিন্তু সে ভালোবাসা শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা, তার বেশি কিছু নয়। তুমি যার কবিতা, সেই অলোক আর তোমার সারা মনকে বঞ্চনা করে রত্নাকে উপভোগ করার কোনো অধিকার আমার নেই। রত্না, আমি যাচ্ছি, আবার তোমার কাছে ফিরে আসব, তবে আগামী জন্মে নয়। আগামী জন্মে তুমি নিশ্চয়ই অলোককে পাবে, তারপরের জন্মে আমি আসব তোমার কাছে। আমার জন্য তুমি চোখের জল ফেলো না। আমি তো তবুও কটি বছর তোমার ভালোবাসা পেয়েছি, তোমাকে উপভোগ করেছি, সুখে দুঃখে তোমাকে পাশে পেয়েছি। দুঃখ হয় সেই সর্বত্যাগী শিল্পীর জন্য, যে তোমার ভালোবাসার জ্বালা বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবীময়, আর শুধু তোমার ছবি এঁকে দিন কাটাচ্ছে। আর হ্যাঁ, অলোক যাবার আগে আমাকে 2টি বিশেষ অনুরোধ করেছিল, তার একটি আমি রক্ষা করার সময় পেলাম না। ওর বড় আদরের ময়নাকে একটু দেখো, আর অলোকের হয়ে একটু আদর করো। ভগবান তোমার সহায় হন। তোমার বিনয়। কি বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। এরকমই ভালো ভালো গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো,